নমস্কার, খোঁজ উইথ শ্রেয়সীতে আমি শ্রেয়সী। আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমার এখানে যে শিল্পীর সাথে আলাপ করাবো আপনাদের সাথে, তিনি একজন সঙ্গীত শিক্ষিকা এবং সঙ্গীত শিল্পী কৃষ্ণাদি। নমস্কার। কৃষ্ণাদি, এবার তোমার ছোটবেলাটায় যাই। তোমার ছোটবেলায় কবে থেকে তুমি গান শেখা শুরু করেছো? আমার মানে গান শেখা শুরু বলতে গেলে কি বলবো, আমার গানটা মনে হয় জন্মগতই। মানে 2.5 বছর আমি মামার বাড়িতে মানুষ আর কি। আচ্ছা। 2.5 বছর বয়সে আমাকে নিয়ে চলে আসা হয় ওখান থেকে। 6 মাস বয়সে গিয়েছিলাম। তো ওখান থেকে যখন আনি, ওখানে আমাদের মামার বাড়ি আমতায়, ওখানে তো এমনি পুজো টুজো একটাই হয় দেশের দিকে। তো ওইখানে গান বাজতো খুব, আমি ওই শুনতাম খুব, আর চিৎকার করে গান করতাম। আর দাদু বলেছিল, আমার মামা দাদু মাকে বলেছিল যে অসীমা, একে কিন্তু গান শেখাবি। মা বললো ওরকম ভেড়ার মতো গলা, একদম গান হবে না ওর। তারপরে যাই হোক, ওখান থেকে এলাম, তো এখানে এসে একটু মন খারাপ হতো, কিন্তু গানটা আমি খুব গাইতাম ছোট থেকেই। তারপর স্কুলে ভর্তি হলাম, তখনকার ইনফ্যান্ট ছিল, ছোটবেলায় ভর্তি, 1-এর আগে আর কি। তো ওখানে গান, ওই স্কুলেও গান করতাম চিৎকার করে। ওই প্রার্থনার যে গানটা, আমি মনে হয় সবার আগে আগে গেয়ে ফেলতাম। সেই থেকে থেকে তারপরে বাড়িতে গানের শেখা শুরু হলো আমার দিদির। দিদি শিখতো, আর আমি চুপ করে বসে বসে দেখতাম, ছোট তো, আমাকে যেরম ভাবে বলতো সেই বসে, কিন্তু ওর রিডগুলো আমি খুব ফলো করতাম। আচ্ছা ওইটা আমার খুব নজর, ওই বিছানায় শুয়ে শুয়ে ওই বাজানোটা দেখতাম। আচ্ছা। এবার একদিন গানে একটা দিদি ভুল করছে, মানে রিডটা ভুলে গেছে, তো আমি ছুটে ওখান থেকে নেমে এসে ওটা দেখাচ্ছি, এইটা হবে। তখন দিদিমণি সেই আমাকে শুরু করলো, ভারতী ব্যানার্জি, উনি যুব ভারতীর গান করতেন। ওই গানের পথ চলা শুরু, মানে ওখান থেকেই আমি একদম গানের লাইনে ঢুকে গেলাম পুরোপুরি। তারপর তো পরীক্ষা দেওয়া, বিভিন্ন টিচারের কাছে শিখেছি, এমনকি রবিতীর্থ সুচিত্রা মিত্রের স্কুলও টালিগঞ্জে, ওখানে শিখেছি। আচ্ছা। শ্যামল মিত্রের বাড়ির পাশে শিখতাম, ওনার শ্যামল মিত্রের গানে সুর করতেন দিব্যকান্তি মিত্র মহাশয়, ওনার কাছেও শিখেছি। তারপর সুমেশ ঘোষ, তপন ঘোষ, এরকম বিভিন্ন রেডিও আর্টিস্টদের কাছে আমি গান শিখেছি। এই গানের পথ চলা শুরু। আচ্ছা, তাহলে এখন তো গানের স্কুল রয়েছে। হ্যাঁ, তাহলে স্কুলের নাম কি? সৈকত সঙ্গীত একাডেমি। সৈকত নামটা কেন? সৈকত হচ্ছে আমার ছেলে, আমার গান খুব প্রিয় আর আমার ছেলে প্রিয়, সেই জন্য ওই নামটা ওখানে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তা এখানে এখন কি কি গান তুমি শেখাও? মূলত পরীক্ষা দেওয়া হয় রবীন্দ্র নজরুল, ক্লাসিক্যাল, পিওর ক্লাসিক্যালটা আমি শেখাই না, তবে লাইট যেগুলো রবীন্দ্র নজরুলে পড়ে সেগুলো আমি সবই শেখাই। এবার এছাড়াও আমার গ্রুপ আছে, ভোরাই গ্রুপ, সেখানে বিভিন্ন ধরনের বাংলা গান হয়, সেগুলো করি। আর বাচ্চাদেরও সব ছড়া গান, আধুনিক গান তোলানো হয়। আর এখন বাচ্চাদের কিরম দেখছো, মানে রবীন্দ্রসঙ্গীতে ইন্টারেস্ট? হ্যাঁ, নাকি রবীন্দ্রসঙ্গীত, এখনকার আধুনিক গান? রবীন্দ্রসঙ্গীত তো পরীক্ষার জন্য চাপে পড়ে তুলছে, কিন্তু ওইদিকে একটু নজর আছে, ওই বিভিন্ন টাইপের গান, ছড়া গান, এইসব গান একটু তুলতে চায়, তোলাই, ওগুলোও তোলাতে হয়। হিন্দি গান এখন তো ওরা দেখে দেখে আরো চাইছে ওই গানগুলো, তোলাই, সব রকমই তোলাই। কোথায় কোথায় প্রোগ্রাম করেছো? প্রোগ্রাম করেছি তো অনেক জায়গায়, মানে আমার যখন ওই অর্কেস্ট্রায় যে আমি যুক্ত হই ক্লাস 9-এ পড়ি, আচ্ছা। একটা প্রোগ্রামে গান করতে গেছি, ওই তখন ওই একান্তাপনের গানটা খুব হচ্ছিল, ওই তোলো ছিন্ন বিনা, ওই গান শুনে আমাকে একটা অর্কেস্ট্রার দল, তখন অর্কেস্ট্রা দলের একটা আলাদা সম্মান ছিল, তার আর্টিস্টরাও খুব ভালো ছিল, এখনকার মতো তো না। তো ওইখানে গান করার পর ওই আমার জার্নি শুরু হলো, মানে নাইটে প্রোগ্রাম থাকতো। আচ্ছা। এমনকি আমার বাচ্চা হয়ে যাবার পর, মানে আইবুড়োবেলা থেকেই বলছি, বিয়ের পরও আমার প্রচুর প্রোগ্রাম করেছি, মানে দীঘা, কাথি, তারপরে বর্ধমান, এইসব দিকে, তারপর তো কলকাতা, শিবপুর, সালকিয়া, এসব ছিল, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, কিন্তু আমি ওই ছোট বাচ্চাকে নিয়েও আমি গেছি। বাহ। আচ্ছা, এই রিসেন্টলি বেনারসে গেলে প্রোগ্রাম করলে, আমি দেখলাম ওখানে কিরকম কি দেখলে? ব্যবস্থা খুব ভালো। ওখানে একটা জিনিস দেখলাম, যেটা যে আমরা যেটা মনে মনে ভেবেছিলাম যে বাংলা গান নিয়ে ওখানে যাচ্ছি, বাংলা গান কি কেউ শুনবে, কিন্তু ম্যাক্সিমাম বাংলা গানই সবাই শুনছে।
বাহ। এমনকি ওখানে যারা পর্যটক, মানে যে জায়গাটায় হয়েছে নমঘাটে, হুম। ওখানে বিভিন্ন বিদেশিরাও আসে, সব ঘুরতে আসে জায়গাটায়, ওনারাও শুনছিল আমাদের গান। হয়তো কোনো ভালো লাগছিল সুরগুলো, হুম। পুরানো দিনের গান, ওরা দেখলাম শুনছে, সেটা নিয়ে রাজীব দা যে আমাদের নিয়ে যায়, সেই দাদাও বলছিলেন যে দেখুন আমাদের গান কত মানুষ যারা বোঝে না তারাও শুনছে, তাদেরও ভালো লাগছিল, আচ্ছা, শুনছিল। তা এই প্রোগ্রামগুলো সবই কি গ্রুপেই হয়? এগুলো গ্রুপে হয়। আমি সিঙ্গেল প্রোগ্রাম, ওই তো বললাম বিয়ের আগে প্রচুর করেছি, বিয়ের আচ্ছা, না, পরেও ধরো করেছি। তোমার হ্যাঁ। কাছে যারা শিখছে তারা কেউ কি সিঙ্গেল পায় চান্স করবার? সব হ্যাঁ, হ্যাঁ, গ্রুপেই আমার হয়? নিজের অ্যানুয়াল প্রোগ্রাম হয়, তারপর বসন্ত উৎসব করি, রবীন্দ্র জয়ন্তী, ওগুলো সব সিঙ্গেল, যে যার মতো করে গায়ে নাচ টাচ করে। আচ্ছা আচ্ছা, যারা গান করে তারা বলে আইসক্রিম খাবো না, ঠান্ডা খাবো না, এটা কি খাওয়ার মানে সত্যিই যায় না? না, আইসক্রিমটা চলে না, তবে আইসক্রিম খাবার একটা লিমিটের মধ্যে, যেটা বলছি সেটা হচ্ছে খুব গরমে, হয়তো খুব গরমে সেটা খাওয়া যেতে পারে, কিন্তু তার সঙ্গে অবশ্যই রুম টেম্পারেচার জল খেতে হবে। আচ্ছা কিন্তু সেটা ওই হয়তো কি বলবো, মাসে একটাই, আচ্ছা। এরপরে আর গলাকে রাখা যায় না, গলা একটা এমন সেন্সিটিভ জায়গা না, একটু জোরে কথা বলাটাও চলে না। তারপরে সংসার ক্ষেত্রে হয়তো সেটা হয় না, হয়েই যায়, হুম হুম। তবুও যতটা মানে চেষ্টা করা যায় আর কি, একটু নিজেকে ঠিকঠাক রাখা। আর গলা বেশি নষ্ট হয় হচ্ছে শারীরিক প্রবলেম থেকে, যেগুলো গ্যাস অম্বল যেটা আমরা বলি, যাতে না হয় সেই দিকে নজর রাখতে হবে, বাচ্চা কি বড় সবার। আচ্ছা এগুলো সেই রকমই খাবার খেতে হবে বা একটু মেনে চলা। আচ্ছা আচ্ছা, কিন্তু গলা মানে আরো সুরেলা করতে গেলে রেওয়াজ, রেওয়াজ ভোরবেলা। শুধু স্যারগাম রেওয়াজ না। এইখানে একটা ব্যাপার হচ্ছে, আমরাও ছোটবেলায় যেমন আমাদের গুরুরা বলতে এই ভোরবেলা উঠে করবি, কিন্তু না, এখন যেগুলো বলছে ভোরবেলা উঠেই করতে হবে না, তুমি একটা নির্দিষ্ট যে কোনো টাইম ধরে নাও। আচ্ছা, আমি 10টা থেকে বসবো 11টা, হ্যাঁ অনেকে এরকম আমার তো হতে পারে সময় যারা হয় না। চাকরি হ্যাঁ, করে বা সন্ধ্যের টাইমটা, হুম, এই একটা টাইম বলছে নির্দিষ্ট রাখো, যে এই সময়টা তুমি রোজ বসবে, তাহলে এই জায়গাটা ঠিক থাকবে। এটা ভোরেই বসতে হবে, একদম ভোরে বসলে তো খুব ভালো, ওটা তো আলাদা, প্রকৃতির মধ্যে আলাদা একটা শান্ত ভাব থাকে। হুম হুম। কিন্তু টাইমটা অ্যাডজাস্ট করা যায়, অন্য টাইমেও করা যায়। আচ্ছা, যারা ধরো গান করছে তারা কি সবাই প্র্যাকটিস যখন করবে তানপুরাতেই করবে নাকি হারমোনিয়াম? না, তানপুরায় করারও দরকার নেই, হারমোনিয়ামে চাপা টিপে করা যায়, তারপর বিভিন্ন এখন তো সব অ্যাপস বেরিয়ে গেছে, তাতেও করা যায়, তবে তানপুরা একটা আলাদা গলাকে না, ধরো ভীষণভাবে তৈরি প্র্যাকটিস করে। যারা মানে প্র্যাকটিস, ক্লাসিক্যালের উপর করতে হারমোনিয়ামে চাইছে। করা ভালো, কিন্তু আমাদের স্যারেরা বা গুরু যারা ছিলেন, হুম। ওনারা বলতেন হারমোনিয়ামকে ছেড়ে কর, খালি গলা। তাতে স্বাবলম্বীটা বেশি হওয়া যায়, তখন এই তানপুরাটা। আচ্ছা। অনেকে কি করে, হারমোনিয়ামটা থাকলে যেন মানে একদম একটা সাপোর্ট পেয়ে যায়, হুম কিন্তু ওইতে গলাটা তৈরি হয় না, তৈরি হয় তানপুরা। হুম, আচ্ছা তানপুরায় করাটা দরকার সকলের, আচ্ছা কিন্তু না হলে ওই সাপা টিপে করা যায়। আচ্ছা। তো তোমার সাথে দেখছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের একটি ওটা ছবি, একটা আমার জীবনে বড় পাওয়া। ওটার গল্পটা একটু জানতে চাই। ওটা আমি তখন ক্লাস 9-এ পড়ি, তো হঠাৎ শুনলাম যে উনি আসবেন, ওই শান্তি সিনেমা আছে না, শান্তি সিনেমা হল ছিল তখন, ওখানে প্রোগ্রাম হয়েছিল, তো আমি গিয়েছিলাম আমার পেন টেন নিয়ে সব উপহার দেবো বলে। আচ্ছা প্রচুর ভিড় হয়েছে, তো আমি সামনেটা দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি উনি আমাকে ডাকলেন, কি ব্যাপার এইসব, আমি তো ফুলের এটা নিয়ে পুরো ঢাকা পরে দাঁড়িয়ে আছি, তো আমি, আমার হাত পা পুরো কাঁপছে, মানে মানুষটাকে দেখছি, একটা ভীষণ লম্বা মানুষ, ফর্সা, পাশে গায়ে কাঁধে হাত দিয়ে বলছে তোমার নাম কি, বললাম তৃষ্ণা, বলে আচ্ছা তৃষ্ণা দাও তুমি এটা, আমি এই পেনটা রাখলাম, বলে পকেটে রাখলেন পেনটা, ফুলটা হাতে নিয়ে আমাকে পাশে দাঁড় করালেন, বললো বাহ খুব ভালো জিনিস এনেছিস তো আমার জন্য। তো যাই হোক, তারপরে যখন হলে প্রোগ্রাম হবে, এবার ওপেনিং মানে উনি উঠবেন, সেই সময় সবাই বিভিন্ন গান বলছেন, কেউ বলছেন এই পথ যদি না শেষ হয়, এসব গান বলছেন। আমি তখন বলছি যে সূর্য ডোবার পালা গানটা গাইবেন আপনি, তাহলে আজকে তৃষ্ণার গান দিয়ে আমি গান শুরু করবো। সেটা যখন হলে বলেছে, আমার মানে আমি তখন ভাবছি মানে কি বলবো, কান্না পেয়ে যাচ্ছে আমার, আমার গান দিয়েই উনি সেদিন অনুষ্ঠানটা শুরু করেছিলেন, এটা আমার ভীষণ মনে পড়ে। আচ্ছা ভালো লেগেছিল সেটা। আচ্ছা, এই পাওয়া, তারপরে খাতায় লিখে দিলেন স্নেহের তৃষ্ণাকে হেমন্ত মানে মুখোপাধ্যায়, অটোগ্রাফ। হ্যাঁ সেটাও আছে আমার কাছে। আচ্ছা তো যাই হোক, এরকম
এরকম তো অনেক মানুষের সাথে নিশ্চয়ই দেখা হ্যাঁ, হয়েছে, অনেক সবার কাছে মানুষের হয়তো সঙ্গে ছবিটা হয়েছে। নেই সব ওই যে ছবিটা। তখন টিভিতে একজন তবলা বাজাতেন সঞ্জয় দা বলে, হুম। ওনার সাথেও অনেক গানের প্রোগ্রাম করেছি। সঞ্জয় মুখোপাধ্যায়। সঞ্জয় মুখোপাধ্যায় ওই শিবপুরে বাড়ি। হুম হুম। ওনার বাড়িতে যে প্রত্যেক প্রোগ্রামে আমাকে ডাকতেন, আচ্ছা আমি এরকম যেতাম মায়ের সাথে। আর আমার মা বাবা ভীষণ খেটেছে আমার জন্য, আচ্ছা। মানে গানের প্রতি বিরাট সময় দিয়েছে আমাকে। সেদিক থেকে বলতে গেলে তোমার আমাদের জামাইবাবু মানে তোমার এই হাজবেন্ড হচ্ছে পরবর্তী সময়টা আমাকে ভীষণ ভাবে, হ্যাঁ। মানে কোনোদিনও বলে না যে গানটা, বলে গান করো, গানটা নিয়ে আছো ভালো। সাপোর্টটা খুব পেয়েছি, কারণ আমার ওই ছোট বাচ্চা নিয়ে আমি নাইটে যখন প্রোগ্রামে গেছি, ওই জামাইবাবুই সামলেছে। এই সারা রাত্রির ব্যাপার, সেই ঘরে ফেরা, একদম একটা তাই। বাচ্চা তখন তো নাইট হতো, হোল নাইট অল প্রোগ্রাম। নাইট প্রোগ্রাম হতো। তুমি কার কার প্রোগ্রাম দেখেছো? মান্না দে, মান্নাদের দেখেছো? দেখেছি, শ্রাবন্তী মজুমদার এখনো কথা বলেন, ভীষণ ভালোবাসেন। আচ্ছা। হ্যাঁ, বলে তৃষ্ণা চলো মধুপুর যাই। আমি বলেছিলাম দিদি এই এলো আমাদের কি হলটা এলো কলকাতায়, এই ফেব্রুয়ারি মাসে এসেছিলেন। আচ্ছা। আমাকে অবশ্যই যেতে বলেছিল, কিন্তু আমি না, মানে একা ঠিক যাওয়ার বন্ধু কাউকে একটা সঙ্গে না হ্যাঁ, হলে তো এখন এখন বেরোনোটা, গ্রুপটাও তো হ্যাঁ। হ্যাঁ সেটাই যেরকম। তো ওখানে এসেছিলেন, তো আমার যাওয়া হয়নি। সেই নিয়ে এলে না, তোমাকে তো দেখতাম সামনাসামনি, মানে যেমন ফোনেতে কথা বলে, হুম। দেখা হলে ভালো লাগে। দেখা হলে ভালো। অনেক বয়স হয়ে গেছে। আই কুকু আই গানটা দিয়েও এখানেও শুরু করলো, ভীষণ ভালো। সেবন্তী মজুমদার, তারপরে ওই যে নির্মলেন্দু চৌধুরী, আচ্ছা মানে তুই হয়তো ছোট অত জানিস না, উনি লোকগীতি গাইতেন, আচ্ছা ফেমাস ছিলেন। আচ্ছা। এরকম অনুপ জলটা ভজন করে। হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। আচ্ছা, তুমি শান্তিনিকেতনেও তো গেছিলে প্রোগ্রাম হ্যাঁ, করতে, শান্তিনিকেতন। ওখানের অভিজ্ঞতা কিরকম? সামনেই তো 25শে বৈশাখ আসছে। ওখানে তো কি বলবো, প্রত্যেকটা জায়গায় যেন গানেরই মঞ্চ করাই রয়েছে। গান করবার ইচ্ছাটা ওখানে গেলে একদিন যে কোনো মানুষের জাগবে। এতটাই সুন্দর পরিবেশ, ওই সোনাঝুরি বা বিভিন্ন জায়গায় যে আমরা যাই, হুম সৃজনী গ্রাম, হুম। প্রত্যেকটা জায়গায় সুন্দর। আর গীতাঞ্জলিতে গিয়েছিলাম আগের বছর, শান্তিনিকেতনে, অপূর্ব সুন্দর জায়গা, মনেই হবে না যে এটা শান্তিনিকেতনে আছে, এত সুন্দর জায়গা, শান্তির জায়গা। দারুণ দারুণ শান্তির জায়গা একদম। আচ্ছা, তোমার স্কুলটা কোথায়? আমার স্কুল হচ্ছে ইচ্ছাপুর শিয়ালডাঙ্গা, কি বলবো এটা, মহাশক্তি মিষ্টির দোকানের কাছে। মানে এটা হাওড়ায়? হাওড়া, হাওড়া। যদি কেউ শিখতে চায় তারা কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে? কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। কন্ট্যাক্ট নাম্বারে হ্যাঁ, যোগাযোগ করবে। হ্যাঁ, খুব ভালো লাগলো। তুমি এলে এটাই আমার খুব আনন্দ হয়েছে। একটা ঘরোয়া আলোচনা। আর একটা কথা, আমার নৃত্য জীবনে যখন নৃত্য শিক্ষিকা হয়ে উঠেছি শুধুমাত্র এই মানুষটার জন্য। এই মানুষটাই আমাকে প্রথম ছাত্রী দিয়েছিল। তো আজকে তোমার সাথে কথা বলতে পেরে, প্রথম ভিডিওটা তৈরি করতে পেরে আমি খুব খুশি। আমিও চাইবো যে তোর এই শিক্ষার যে প্রয়াসটা অনেক অনেক দূর যায়, অনেক অনেক স্টুডেন্ট হোক একদম। তোর নাচ তো মানে কি বলবো, যারা দেখেছে তারা আমাকে বলেছে, যেমন কালীতলায় যে আমাদের বসন্ত উৎসবে তোর নাচ দেখলো, জামাইবাবুই আমাকে বলছে সবাই বলছে যে এ কোথা থেকে এসেছে, কোথা থেকে এনেছে বৌদি একে। বলছে আরে ও তো ওর নিজেরই মানে দিদি হয়। ভাইয়ের বউ। হ্যাঁ, একদম একদম। বলছে ও কি অপূর্ব নাচছে। আমি বললাম হ্যাঁ, তবু তো লাইটিং সেরকম ছিল না, না জাস্ট না, ঘরোয়া ঘরোয়া হয়েছে। প্রোগ্রাম, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো করতেও খুব ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমার তো ওই জায়গাটা ভীষণ ভালোই লেগেছে, ইচ্ছা আছে আবার ওখানেই কিছু করার। আর ওখানকার লোকেরাও বলেছে আপনারা করবেন এখানে, ভীষণ ভালো। প্রত্যেকটা যারাই নাচ করেছে খুব ভালো, আর তার মধ্যে সেরা হচ্ছে শ্রেয়সী। সত্যি, যেটা সত্যি সেটা বললাম, এখানে তো মিথ্যে কথা বলবো না, না, একদম না, সত্যি না। কথা বললাম। সে তোমার জন্যই, তুমি সুযোগ করে দিয়েছো তার না, জন্যই। তোর এটা তোর ক্ষমতায় তুই গেছিস না, তোর সেই জায়গাটা আছে বলেই তো আমি গেছিস। শেষ করার আগে তোমার একটা সুন্দর গান দিয়ে শেষ করবো। হ্যাঁ, একটুখানি করি। হ্যাঁ। এই দিন যেন প্রতিদিন ফিরে ফিরে আসে বারিবার, এই ক্ষণ যেন চিরকাল ছুঁয়ে থাকে মনটা তোমার। এই দিন যেন প্রতিদিন ফিরে ফিরে আসে বারিবার, এই ক্ষণ যেন চিরকাল ছুঁয়ে থাকে মনটা তোমার।
অপূর্ব অপূর্ব অসাধারণ। পরে আবার তোমার সাথে হ্যাঁ। কথা বলবো। হ্যাঁ। আজকে এই পর্যন্তই। হ্যাঁ। যারা দেখছেন খোঁজ উইথ শ্রেয়সী চ্যানেলটি, যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর তৃষ্ণাদির জন্য সুন্দর একটা করে কমেন্ট করে দিয়ে যাবেন। নমস্কার।